প্রিয় দর্শক, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের ঈদ উপলক্ষে বিশেষ আনন্দ আয়োজন রাজকাব্যে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। আর আমার সঙ্গে আজকে রাজকাব্যে আড্ডায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের রাজা, নন্দিত মেয়র এবং নন্দিত একজন চিকিৎসক ডাক্তার শাহাদাত হোসেন। মাননীয় মেয়র, আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং শুরুতেই ঈদ মোবারক। জি, ঈদ মোবারক আপনাকে, দর্শকবৃন্দ এবং দেশ বিদেশে যারা দেখছে সবাইকে ঈদের শুভেচ্ছা। নিঃসন্দেহে আপনি চট্টগ্রামের এই মুহূর্তে রাজা। আপনি রাজপথে, আমি সবসময় বলি, রাজপথে আন্দোলন সংগ্রাম করতে করতে আজকে রাজপথেরই মালিক হয়ে গেছেন। আমি আপনার ব্যক্তি জীবন, আপনার শৈশব কৈশোর এগুলো নিয়ে আড্ডায় মাধ্য নিঃসন্দেহে উপভোগ করব আমি এবং আমাদের যেই দর্শক। তবে শুরুতে একটু জানতে চাই, সাধারণ একজন সেই কৈশোর পেরোনো, রাজনীতির উত্তাপ পেরোনো একজন মানুষ আজকে সিটির পিতা, নগর পিতা, এই নগরের রাজা, এই উপাধি অথবা এই সম্বোধনগুলো কিভাবে উপভোগ করেন আপনি? আসলে আমি প্রথম থেকেই কিন্তু বলে এসেছি আমি নগর পিতা নই, আমি নগর সেবক হিসেবে কাজ করতে চাই। এটা কিন্তু আমার যখন নির্বাচনী আমার যে একটা ওয়াদা ছিল, সেই ওয়াদাতে আমি বলেছি যে আমি নগর সেবক হিসাবে কাজ করে যাব। নগরের যে সমস্যাগুলো আছে দীর্ঘদিনের, সেই সমস্যাগুলোর সমাধানকল্পে আমি আমার আহ, সর্বোচ্চ এফোর্টস আমি দিয়ে যাব এবং সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। নিশ্চয়ই তারপরেও অনেক মানুষের চাপ আছে, অনেক মানুষের প্রত্যাশা আছে, আমাকে এই কাজ করে দেন, সেই কাজ করে দেন, আমার এই সমস্যা, সকাল থেকে সে মধ্যরাত অবধি আপনি কাজ করেন। এটা কি আসলে চাপ অনুভব করেন কখনো? আসলে হয়েছে কি, এখন একমাত্র আমি ছাড়া আহ, সারা বাংলাদেশে আর কোনো জনপ্রতিনিধি নেই। আর দেখুন, আমি দীর্ঘ বছর ধরে রাজনীতি করেছি, তো আমার আসলে ইনফ্যাক্ট হয়েছে কি, ছোটোকাল থেকেই সবার সাথে আমার এই যে একটা মিক্সিং, আপনার ধরেন রাজনৈতিক নেতাকর্মী আছে, পেশাজীবী নেতাকর্মী আছে এবং অন্য অন্য যারা আছে আমার বন্ধুবান্ধব, সব মিলিয়ে আমার প্রায় এখন তো রাজনৈতিক জীবনকাল হয়ে যাচ্ছে নিয়ার অ্যাবাউট 39-38 বছর। কাজে দীর্ঘ 38-39 বছরে আসলে অনেকের সাথে আমার জানাশোনা মিক্সিং, আমার নেতাকর্মী আছে প্রচুর। যেহেতু আপনারা জানেন, ছোটোবেলা থেকেই যেহেতু ছাত্রদলের রাজনীতি থেকে তারপর পেশাজীবীর রাজনীতি, ডক্টর ডেবের রাজনীতি, বিএমের রাজনীতি, এর পরবর্তীতে বিএনপির আমি একদম ওয়ার্ড লেভেল থেকে উঠে এসেছি। আমি আমার নিজের যে ওয়ার্ডটি আছে পশ্চিম বাকলিয়া, সে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের একজন জাস্ট একটা সম্মানিত সদস্য ছিলাম প্রথম। বিশেষ করে গত 16টি বছর 1-11 থেকে শুরু করে আপনারা দেখেছেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়, পরবর্তীতে শেখ হাসিনা, এই দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে গিয়ে এটা বিশাল অংশ চট্টগ্রামের তারা আসলে আমাকে খুব কাছ থেকে দেখেছে। যার কারণে আজকে হয়তোবা আমার সকালে বের হলে আমার কাজগুলো করতে 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 আজকে হয়তোবা মধ্যরাত হয়ে যায়। না, সেটা আসলে আপনি চাপ অনুভব করতে বলছেন। এটাই হয়েছে স্বাভাবিকভাবে, একটু তো চাপ থাকবেই, কিন্তু এটাতে আমি আনন্দ বোধ করি যে চাপের সঙ্গে আনন্দ, কাউকে না কাউকে আমি কিছুটা হলেও উপকার করতে পারছি। ছোটবেলার কিছু স্মৃতি শুনতে চাই। যেমন আপনার বাবা নেই আমরা জানি, মা আছেন এখনো, আলহামদুলিল্লাহ। তো আমি বাবার কোনো স্মৃতি, যে যেমন আমরা এখন ঈদ পেরিয়ে আসলাম আর কি, যে মানে পবিত্র ঈদ উল আজহা, যে কোরবানের ঈদ, বাবার কোনো স্মৃতি সেই ঈদ কেন্দ্রিক আছে কিনা, যে গরু নিয়ে অথবা অন্য কোনো চাচাদের সাথে এরকম ছোটবেলার স্মৃতি? আমি আসলে একটু ছিলাম, হাঁটে একটু কম কম যেতাম। ভয় পেতেন এরকম? মানে কেন জানি আমি মতো ছিলাম ছোটকাল থেকে। ইনফ্যাক্ট আমি আসলে একটু পড়াশোনা করতাম। আমি একদম ক্লাস 1 থেকেই খুব ক্লাসে ফার্স্ট সেকেন্ড থাকতাম, যার কারণে একটু ঘরের পড়াশোনার মধ্যে আমি বেশি থাকতাম। আর খেলাধুলা করতাম, আমি আসলে ফুটবল খেলতাম, ছোটোকাল থেকে ফুটবল খেলতাম এবং ছোটোকাল থেকে আমি আবার দাবা খেলতাম বেশি। এর মধ্যে ক্রিকেট আবার পরবর্তীতে গিয়ে ক্রিকেটের সাথে বেশি যুক্ত হয়ে গেলাম এবং পরে গিয়ে আমি, আপনারা জানেন যে আমি মেট্রোপলিটন ক্রিকেট লিগ খেলেছি এবং সেখানে আমার যে একটা ক্লাব ছিল ডক্টরস ক্লাব, সেই ক্লাবে আমি সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন, ডাক্তারদের ক্লাব এবং স্টুডেন্টদের ক্লাব, মেডিকেল স্টুডেন্ট। এবং আমার পাড়ার যে ছোটোকাল থেকে আমি ক্লাব করে এসেছি, এটা একটা আমার, আপনি জিজ্ঞেস করছেন যে আমাদের যে বাকলিয়া, আমাদের যে পাওয়া কৃষাস পশ্চিম বাকলিয়া ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা, সেই ক্লাবের আমি যখন 6-7-এ পড়ছি তখন থেকে কিন্তু আমি সম্পাদকীয় পদে ছিলাম। সিজিকেএসও আমি দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে ছিলাম। বাবার স্মৃতি হয়েছে আসলে আমরা তখন আমার আব্বা গরু কিন্তু ঠিক কোরবানির আগে
আগের দিন, আগে কারণ স্বাভাবিকভাবে গরু রাখা এবং এগুলো তো ঝামেলা ছিল। নাকি দাম কমার জন্য কোনো এরকম কোনো এরকম পলিসি না, ছিল? আমার আব্বার কিন্তু আমি দেখতাম কি ওই যে লাস্ট মোমেন্টে সবকিছু করতো। আচ্ছা, এটা আমার আরেকজন ভাই আছেন, আমরা দুই ভাই, আমরা আসলে পিঠাপিঠি দুইজনেই একসাথে আমরা পড়াশোনা করেছি ছোটকাল থেকে, একই ক্লাসে, মানে একসাথে। তো আমরা 1 বছরের ছোট বড়, কিন্তু আমরা আমার বন্ধু আর এর বন্ধু সব একই আর কি। তো আমরা সবাই আমার ভাই যেত, আমার ভাই মাঝে মধ্যে যেত, কিন্তু আমি একটু কম যেতাম। বাট আমি এমনি গরু দেখতাম, গরু আসলে গরু দেখে তো একটু মজা করতাম। মানে দূর থেকে দেখতাম, আমার কাছে মনে হয় আপনি না, হয়তো ভয় পেতেন না একটু। ভয় পেতাম না, কাছে মানে দেখতাম আর কি। সবসময় গরুগুলো হয়েছে কি ওই যে ঈদের আগের দিনই কেনা হতো আর কি। এবং সেখানে আমার আব্বার একটা অবশ্য ছিল যে বলদ গরু কিন্তু নি, কেন জানি ওই যে বলদ গরু কিন্তু, এবং সাদা অথবা লাল, এই লাল দুই, সাদা। এই টাইপের, লাল কিনলে লাল অথবা সাদা কিনলে সাদা। আসলে একটা জিনিস কি, আমার আব্বার হচ্ছে মেইন হচ্ছে আমাদের পড়াশোনার প্রতি উনি খুব স্ট্রিক্ট ছিল। উনি যতই ইয়া করতেন না, কারণ আমার আব্বা আসলে বিজনেসম্যান ছিলেন। আমাদের তো আসলে নিউ মার্কেটে দোকান ছিল, আপনার রেশন মালিক সমিতির সভাপতি ছিলেন আমার আব্বা। তারপর যে এখন যে টিসিবি দেশ সেরকম রেশন হ্যাঁ, দিতেন। তখন তো রেশনিং ছিল, তো রেশনিং মালিক সমিতির উনি চট্টগ্রামের দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন। তো ছোটোকাল থেকে আমরা হয়েছে কি ওই যে নিউ মার্কেটে ঘুরতাম, এগুলো অনেক স্মৃতি আছে আসলে। এটা আসলে আমার আব্বার সাথে যে স্মৃতিগুলোর কথা বলছি, আমরা আসলে 2 ভাই 2 বোন। তো আমার আব্বা যখন ছোটোকালে নিউ মার্কেটে নিয়ে যেত, আমাদের 4 জনকেই নিয়ে যেত। মানে আমরা যখন, এটা বলছি ক্লাস 7-8 যখন 5-6-7-এ পড়ছি আর কি, 75-6-7, 74, 75-76-7-8 এইগুলির কথা বলছি, যখন আমি ক্লাস 3-4-5-6-এ পড়ছি। তখন আমরা 4 ভাই বোন একসাথে যেতাম ওইখানে নিউ মার্কেটে, আমরা হাঁটতাম ঘুরতাম। তখন 4 তলা একটা ছোট রেস্টুরেন্ট ছিল, হঠাৎ করে ঢুকে পড়তাম, কিন্তু আমাদের তো পকেটে টাকা পয়সা নেই। আমি আর আমার ভাই ধরেন খেয়ে পরে বিল, পরে 3 তলা আমাদের দোকান ছিল, ম্যানেজারকে বলতাম যে আমাদের তো এখানে টাকা দিতে হবে। তখন আমার বাবার বলতো কি এরা কি বলে, এরা তো খাই উপরে রেস্টুরেন্টে খেয়েছে, কারণ তখন একটাই খুব দামি রেস্টুরেন্ট ছিল 4 তলায়। আইসক্রিমের মেবি। না ওটা আইসক্রিম না, ওটা ছিল এটা, মানে ওই যে আমরা যে ডরফিজম বলি ওই টাইপের একটা লোক ছিল, এখানে দাঁড়ায় থাকতো, সে সবাইকে ঢুকাই ফেলতো। প্লাস আমাদের একটা এই যে রেসিডেন্সিয়াল হোটেলও ছিল, যে ওই নিউ মার্কেটের সামনেই অনেক নাম করা একটা হোটেল, ঢাকা বোর্ডিং, আপনারা হয়তো নাম শুনেছেন, গ্র্যান্ড হোটেলের পাশে, ওটা আমাদের ছিল। তো ওইখান থেকে আবার আমরা ওইখানে আসতাম, ওইখানে এসে এখনও মনে পড়ছে ওই যে এখন যে আমার যে স্কুলটা আছে অপর্ণাচরণ স্কুলের সামনেই কিন্তু আমাদের ঢাকা বোর্ডিংটা ছিল। তো এখানে ইক্কুর রস বিক্রি করতো, এখনও বিক্রি করে আমি দেখি। এটা আমি বলছি একদম আপনি এখন দেখলে নস্টালজিয়ায় ফিরে যান। 74-5 কথা বলছি। আমার আব্বা এসে মাত্র ওই রস খাওয়াবেই, এর ঢাকায় বলতে রস নিয়ে আসো। এখন মানে বড় হয়ে কি খাওয়া হয়েছে এরকম কখনো? ওখান থেকে এরকম আসলে ওইখানে দেখি আমি মাঝে স্মৃতিচারণ দেখি যে ওই করেন। জায়গায় গেলে আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে। আচ্ছা, বাবাকে আসলে নিশ্চয়ই মিস করেন। এখন আপনি নিজেও বাবা, আপনার সন্তান কিন্তু এই আপনার কাছ থেকে অনেক দূরে কানাডায় লেখাপড়া করছে। আপনার সন্তানকে কি মিস করেন? যেমন এখন একটা ঈদ গেল, কোরবানি আসলে গেল। আমার তো একটাই ছেলে, অ্যাকশন। তো তার জন্ম হচ্ছে 2004 সালে, এবং ওই সময় আপনারা জানেন যে বিএনপি ক্ষমতায় ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আমার ছেলের যখন আকিকা হয় 6 মাসের মধ্যে, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার এই আমাদের এই প্রোগ্রামে এসেছিল, এবং প্রায় সেটা 8-10 হাজারের লোকজনের একটা মেজবানের আয়োজন করেছিলাম আমি। এবং আমাদের সব মন্ত্রীরা ওই প্রোগ্রামে ছিল, প্রয়াত আব্দুল্লাহ আল নোমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ওয়াহিদুল আলম, ইভেন ঢাকার অনেক মন্ত্রী, যেহেতু তারেক রহমান এই প্রোগ্রামে ছিলেন, ঢাকারও প্রায় 5-6 জন মন্ত্রী ওই প্রোগ্রামে ছিলেন, এবং আমাদের সমস্ত নেতাকর্মীরা ছিলেন। তো ওই প্রোগ্রামটা আসলে আমরা আসলে পরে তারেক ভাই আমাকে এখনও মনে পড়ছে, এই তাকে একটা ছোট গোল্ডের একটা চেন নিয়ে এসেছিল আমার ছেলের জন্য, ওটা এখনও আছে, ওটা আমি রেখে দিয়েছি। তো উনি হাসতে হাসতে বললো কি, ডাক্তার সাহেব এখানে, এই আমাকে ভাইয়া সবসময় ডাক্তার সাহেব বলতো, ওই এখানে এত মানুষ, আপনি কয় হাজার হবে এখানে? আমাদের ভাইয়ার 8-10 হাজার। ওটা কি 8-10 হাজার লোক, এত লোক এখানে দাওয়াত দিচ্ছিলাম? আমাদের আসলে আমাদের মেজবান টাইপের ছিল, আমাদের চিটাগাং ট্রেডিশনটা এরকম, আর আমার ছেলের আকিকা হিসেবে সবাই রেখে এসছে। তো
তো ওইভাবে বাচ্চার একটা প্রোগ্রাম হলো এবং আমার সাথে বাচ্চা সবসময় সবশেষ ঈদ কখন আমার কাটিয়েছেন তার সাথে? সাথে লাস্ট 2018 সাল। 18 সালে তার সাথে আমার এখানে এসেছে চিটাগংয়ে। বাসাতেই বেশ কয়েকবার পুলিশ আসার পরে সে চিটাগং গ্রামার স্কুলে পড়তো। তো চিটাগং গ্রামার স্কুলে পড়ার পর এখানে একদিন বেশ কয়েকবার পুলিশ আমার বাসায় রেড করেছে। তখন তো বাসায় আসলে এর মা আকশান এবং কাজের মেয়ে ছাড়া আর কেউ নেই। কাজে এরা একটু ভয়ের মধ্যে থাকতো সবসময়। এবং একদিন এরকমও হয়েছে, স্কুলে যাচ্ছে আমার গাড়িতে, মানে তারা আমার বাচ্চা আমার ওয়াইফ একসাথে ছিল, সেখানে গাড়িতে তারা মানে মানে আটকিয়ে ফেলেছিল আর কি কিছু ছেলেরা। তো ওই মানে ভীতিকর পরিস্থিতি থেকে পরবর্তীতে এদেরকে ঢাকায় নিয়ে গেলাম। ঢাকাতে ভর্তি করিয়ে দিলাম অস্ট্রেলিয়ান গ্রামার স্কুলে গুলশানে। তো বনানীতেই থাকতাম আমরা, ওইখানে বনানীতে থাকতো। তো এরপরে 2018 সালে লাস্ট যখন চিটাগংয়ে ঈদ করতে আসলো আমার সাথে, এই ঈদ করে আমরা যখন ঢাকায় গেলাম, এরপরে এরা ওই যে ইউএস গেলো, এরপরে কানাডা গেল। এই যে এরপরে আমি আমার সাথে আসলে ফিজিক্যালি যে তাকে একটু দেখবো, এমনি কথা হয়, রেগুলার ভিডিও কল হয়, ভিডিওতে দেখি, কিন্তু সামনাসামনি দেখে যে স্পর্শ পাওয়া এটা এখনো হয়নি। তো এটা আসলে মূলত আমি এই যে সরকারের যে নিষ্পেষণ, আপনারা দেখেন যে আপনার ঢাকাতে পর্যন্ত একসময় পুলিশ গিয়ে আপনার রেড দিয়েছে আমাকে ধরার। নিশ্চয়ই আমাদের যে 18 সালে এটা আসলে 18 সালে রাজনীতির একটা 18 সালে আমাকে ঢাকা থেকে কিন্তু অ্যারেস্ট করেছে। আপনারা জানেন যে 18 সালে যে নির্বাচন, ওই নির্বাচনের ঠিক 1 মাস আগে আমাকে কিন্তু ঢাকা থেকে 7 নভেম্বর আমাকে ঢাকা থেকে 2018 সালে অ্যারেস্ট করলো। এবং ওই যে এর ঠিক 1 সপ্তাহ পরে কিন্তু আমার ফ্যামিলি চলে গেল আর কি বাইরে। আচ্ছা, জেল জীবনের যে ঈদ কাটানো নিয়ে একটু করে স্মৃতি চাইবে, তবে এই মুহূর্তে যদি আকশান আমাদের এই অনুষ্ঠান দেখে নিশ্চয়ই যে তোমার বাবা অনেক মিস করে, আমরাও সমস্ত বাবাদের পক্ষ থেকে আকশানকে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি, ঈদের শুভেচ্ছা। আমি মাননীয় মেয়র এবার একটু করে শুনতে চাই যে আপনি বলছিলেন জেল জীবনের গল্প, আমরা আনন্দ আড্ডায় ছিলাম, তারপরও দুঃখের স্মৃতিগুলো অনেক সময় হয়তো রোমন্থন করি আর কি। জেলে ঈদ কাটিয়েছেন, এরকম সময় গেছে আপনার? 2018 সালের 8 ফেব্রুয়ারি আপনারা জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন গ্রেপ্তার করা হয়, ঠিক তার 5 মিনিট আগে বাংলাদেশের সর্বপ্রথম স্টাবলিশড নেতা হিসাবে আমি গ্রেপ্তার হই। বাংলাদেশে আর কোনো জেলার সভাপতি কিন্তু সেদিন গ্রেপ্তার হয়নি, এক্সেপ্ট মি। সেদিন আমাকে আপনারা দেখেছেন, আপনারা যেহেতু সাংবাদিক, এবং সেখানে অনেক সাংবাদিক ছিল সেদিন 2018 সালের 8 ফেব্রুয়ারি। আমি সকাল থেকেই, কারণ আমরা কিন্তু ওনার সাথে লাস্ট মিটিং করেছি লা মেরিডিয়ানে ফেব্রুয়ারির 3 তারিখ 2018 সালে। উনি ছিলেন এবং ওনার সভাপতিত্বে ওইটা লাস্ট মিটিং ছিল। নিশ্চয়ই আপনি ওই প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। হ্যাঁ, এবং ওইখানে আমরা কিন্তু কমিটমেন্ট করে এসেছিলাম যে আমরা রাজপথে থাকবো সেদিন, দরকার হলে আমরা রাজপথ থেকে গ্রেপ্তার হব। কিন্তু আমার দুঃখ লেগেছে কি, ওই 8 ফেব্রুয়ারি একমাত্র আমি ছাড়া মনে হয় অন্য জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি সেদিন খুব মানে পরবর্তী, যেহেতু আমি তো অ্যারেস্ট হয়ে গেছি ওদিন, পরে শুনেছি আর কি যে কাউকে সেদিন দেখা যায়নি, এবং আমি ছাড়া কিন্তু এস্টাবলিশড কোনো নেতা সেদিন গ্রেপ্তার হয়নি। তো ওই দিনের গ্রেপ্তার হওয়ার পর আমি যখন জেলে গেলাম, এটা কি রোজার ঈদ ছিল এরকম? ওটা ছিল পরে আরেকটা রোজার ঈদ ছিল। বাট ওই 2018 সালের 8 ফেব্রুয়ারিতে যখন আমি ঢুকলাম, তখন কিন্তু আমাকে রাজনীতিবিদ হিসাবে তারা কোনো ডিভিশন দিচ্ছিল না। পরবর্তীতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে, আমার লয়ার যখন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে, এখানে আমার ওই ভাই আছে আর চাচাতো ভাই তুহিন, অ্যাডভোকেট তুহিন, এরা ওই সময় খুব আরও সব অ্যাডভোকেটরা খুব লড়াই করেছে আমাদের সমস্ত আইনি লড়াইয়ের মাধ্যমে। ফাইনালি তারা আমাকে ডিভিশন, তাও ডিভিশন আমাকে দিয়েছে একটা শিশু ওয়ার্ডে, সেখানে একটা রুমকে ডিভিশন করে দিয়েছে। ঈদের সময়টা কি করে কয়দিনে কাটায়, অথবা আপনি কিভাবে কাটিয়েছেন? ঈদের সময়টা হচ্ছে আমি যখন লাস্ট 2021, এর মধ্যে আমি আবার বেশ কয়েকবার 8 ফেব্রুয়ারির পর 2018 সালের 7 নভেম্বর আমাকে অ্যারেস্ট করা হলো। সেটা আপনাকে বললাম যে ঢাকা থেকে যেদিন আমার ছেলে চলে যাচ্ছে, সেটা আমি তাকে এয়ারপোর্টে যেতে পারিনি, এটাই বলছি। তার আগে আমাকে অ্যারেস্ট করে ফেলা হয়েছে 7 নভেম্বরে। ফাইনালি আপনারা জানেন যে 21 সালে আমি যখন মেয়র ইলেকশন করছিলাম, মেয়র ইলেকশনের পর যে মামলায় আমি রায় পেয়েছি, ট্রাইব্যুনালের মামলা, ওই মামলা যখন আমি করেছি, আপনারা সবাই জানেন যে ইভিএমে ভোট হয়েছে, ইভিএমে রেজাল্টটা প্রিন্টেড কপি, ইভিএমের রেজাল্টটা না দিয়ে তারা হাতের দিকে রেজাল্টটা দিয়েছে। তো হাতের দিকে রেজাল্ট দেওয়ার কারণে আমি ট্রাইব্যুনালে মামলা করেছিলাম, এবং ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা
আমি সেই মামলায় জিতেছি, তাও এই ফেসিবাদী সরকারের পতনের পরে। সে সময় আমার ওই দিন সবে বরাত ছিল, আমার আম্মা আমার জন্য রুটি বানিয়ে অপেক্ষা করছিল, আমাকে বারবার ফোন করছিল তাড়াতাড়ি বাসায় আসো। আমার ড্রাইভাররা বারবার আমাকে বলছে যে স্যার খালাম্মা ফোন করতেছে, একটু গাড়িতে উঠেন। আমি একবার গাড়িতে উঠে গেছি, কিন্তু এক পর্যায়ে ডিবির লোকজন এসে আমাকে বললো যে একটু নামতে হবে, আপনার আরও কিছু জিজ্ঞাসাবাদ আছে। এরা সম্ভবত অপেক্ষা করছিল আরও কিছু বাহিনী আনার জন্য যাতে আমাকে গ্রেপ্তার করে, সেটা আমি বুঝতে পারিনি। আমি একটু, আমার ড্রাইভার কিন্তু আমাকে বারবার বলছে নামেন না আপনি, আমরা গাড়ি চালাচ্ছি। আমি যে থাক, এরা যখন নামতে বলছে আমি নেমে যাই। আমি ঠিক নামলাম, নামার ঠিক আবার আমি আমার ট্রিটমেন্টে ঢুকছি, ওই মুহূর্তে 4-5 জায়গা থেকে গাড়ি চলে আসলো, এসে আমাকে বললো একটু ডিবি অফিসে যেতে হবে। তো ওই দিন সবে বরাত ছিল এবং আলটিমেটলি আমার আম্মা এইখানে আমার জন্য এই বাসাতে রুটি বানিয়ে অপেক্ষা করছিল, বাট রুটি খাওয়া হয় না। তো সেখানে আমি জেলে গেলাম। জেলে যাওয়ার পরে যেটা হয়েছে, ওই সময় পরে ঈদটাও এখানে কাটাতে হলো। এই যে ঈদের স্মৃতির কথা বলতে, আমরা ঈদ সেটা হয়েছে যেখানে খুব ইন্টারেস্টিং। ওই সময় আমার কেউ যেহেতু বিশেষজ্ঞ, আমার ডিভিশন পেয়েছি, এই ডিভিশন আমি দেখলাম আমার এক রুমে, আমার পাশের রুমে ওসি প্রদীপ। তখন প্রদীপকে জেলে নেওয়া হলো যে সিনহা হত্যার দায়ে, এবং সে যেহেতু কনভিক্টেড হয়নি তখনও, স্বাভাবিকভাবে তাকে একজন পুলিশ অফিসার হিসাবে ডিভিশন দেওয়া হলো। এবং আমার পাশের রুমটা হচ্ছে তার, আরেক পাশে হচ্ছে আপনারা জানেন যে ক্যাডিএস খলিল সাহেবের ছেলে ইয়াসিন দীর্ঘদিন যাবত আজীবন সাজা, তো সে ওইখানে ছিল। প্রদীপের সাথে ইয়াসিন কথা বলতো না, কারণ ইয়াসিন আসলে অনেকে কীভাবে জানে আমি জানি না, কিন্তু তাকে আমি খুব কাছ থেকে দেখেছি। সে খুব পড়াশোনা করে সেখানে, বিশেষ করে হোমিওপ্যাথিকের উপর সে যথেষ্ট বই আছে, তার পড়াশোনা করছে। তো সে আসলে এই যে সে খুন করেছে জানে, যে বিচার বহির্ভূত হত্যার সাথে ওসি প্রদীপ জড়িত। সেই সময় তার সাথে দীর্ঘদিন, কারণ আমার আসার আগে কিন্তু ওসি প্রদীপ তারও 3 মাস আগে ওইখানে সে অবস্থান করছিল। ওই গত 3 মাস যাবত নাকি ইয়াসিন তার সাথে কথা বলেন। যে ওই প্রদীপ বারবার আমাকে ডাকছিল যে সাদাত ভাই আমার সাথে একটু কথা বলেন, আমি তো কারোর সাথে কথা বলতে পারি না। ইয়াসিন হঠাৎ বের হয়ে হাঁটছিল, ইয়াসিন প্রদীপ বলল, তুমি তো খুনি। হ্যাঁ, দেখি তার মধ্যে একটা ঘৃণা কাজ করছে। তো প্রদীপ কিন্তু অকপটে স্বীকার করলো, বলছে হ্যাঁ আমি 100টা খুন করছি। তা আমি তো থতমত, 100টা বলছে আরও বেশিও হতে পারে। বলছে তারপর আবার সে পরের বাক্য বললো যে 100টা খুন তো আমি করি নাই, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছে, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে আমি খুন করেছি। এবং সে একটা ক্রসফায়ার কথা, এবং সে একটা উদাহরণে টানলো যে কোনো একজন ব্যবসায়ীকে বিদেশ থেকে সে নিয়ে এসেছিল, তার স্ত্রী, পুত্র, বউ, বাচ্চা সবাইকে গ্রেপ্তার করার পর তাকে লোভ দিয়ে বলছে তুমি আসার পর তোমার সাথে আমরা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব, তোমার এই মা বাবা বউ বাচ্চাকে ছেড়ে দেব। এটা বলে নিয়ে এসে নাকি তাকে, এটা তার মুখের কথা, সে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা আসাদুজ্জামান কামাল, তাকে নাকি সে নিজে ফোন করে জিজ্ঞেস করলো কীভাবে স্যার তাকে মারবো। তখন কামাল বললো যে তাকে এক কাজ করো, তুমি সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দাও, মাঝপথে ওখান থেকে ফেলে দাও। তো পরে সে নিজেই বললো যে স্যার এটা তো করলে এই যারা আমরা সমুদ্র ওঠার সময় তো অনেক লোক দেখে ফেলবে, এখানে যারা ক্রুরা আছে তারাও দেখবে, অনেক সাক্ষী পরে তৈরি হয়ে যাবে। বলে আগে যেভাবে আমি এই নিয়ে যেতাম এবং তাকে বলতাম যে অস্ত্র উদ্ধারের নামে, ওইটা কি ওইটা করলেই তো বোধহয় ভালো হবে। তখন পরে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বললো যে ঠিক আছে তাহলে ওইভাবেই করো যেভাবে আগেরগুলো করেছে। তো এইগুলি একদম অকপটে স্বীকার করেছে সে। এবং শুনতে অবাক লাগবে, যেদিন আমাকে অনেক সময় সে বলতো কি যে এই নাজাম, ওই যে ওসি নাজামে তো মূল কারিগর ছিল আমাকে এই চেম্বার থেকে অ্যারেস্ট করার। আমি প্রসঙ্গটা আনতাম আসলে আপনার সাথে। নাজাম তো সে আমার বলে যে এই সাদাত ভাই আপনি বাইরে হয়ে বলবেন যে ওসি প্রদীপের অবস্থা আমি দেখে আসছি, নাজাম তোমার অবস্থাও কিন্তু ক্ষমতা গেলে এরকম হবে। জেলের ব্যাপারটা হয়তো অনেকে জানে না, জেলে কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ আছে, মানে সময় খেতে হয়, সন্ধ্যার মধ্যে ঘুমাতে হয়, খেয়ে ফেলতে হয়, হ্যাঁ 7টা-8টার মধ্যে। এরপরে আপনি চাইলে দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন, এবং ঘুমানোর পর তাহাজ্জুদের সময় 3টা 3:30 আমরা উঠে এবং পড়ে তারপর আবার ফজরের নামাজ একসাথে পড়তাম। প্রদীপ দেখতাম যে ঠিক 3:30 4টা বাজে উঠলে আমরা কান্না করতো, হুলস্থুল কান্না করতো। তো একদিন আমি তুমি কান্না বলছে, আমার ওই যে পাপগুলো করছি আমার এগুলির জন্য কান্না আসে, আমার ছেলেটার জন্য কান্না আসে, ফ্যামিলির জন্য কান্না আসে। বলে আমি কি করলে এটা থেকে মুক্তি পাবো, একদিন আমাকে বলছিল।
তখন তাকে আমি সাজেস্ট করলাম, দেখো তুমি তো অন্যায় তো করে ফেলছো, এখন এক কাজ করতে পারে যে 100টা তুমি খুন করছো, তুমি বসে বসে অ্যানালাইসিস করো তুমি তাদেরকে খুন করার পরে তাদের পরিবারের অবস্থা কি। তুমি যদি তোমার যে সঞ্চিত অর্থ ওই পরিবারের পিছনে যারা যারা খুব অসহায় অবস্থায় আছে তাদের পরিবারকে কিছু হেল্প করতে পারো, তাহলে হয়তোবা তোমার পাপের বোঝাটা হয়তোবা কিছু কমবে, হয়তোবা সেটার জন্য উপরে যে মহান রব্বুল আলামিন আছে তোমাকে হয়তোবা কিছুটা সান্ত্বনা দিতে পারে, যে তোমার এই যে কনসোলেশন যেটা সেটা হয়তোবা তুমি পেতে পারো। আসলে এজ এ ডক্টর আপনি এই জিনিসগুলো ওই সময় এই যে স্মৃতির কথা বলছি এগুলি কিন্তু জেলের স্মৃতি। আপনি কি করে কাটিয়েছেন, ধরুন আপনার কেমন লাগছিল যে আপনি পরিবারহীন ভাবে আপনি ওটা তো আমি তো বললাম তো বেশ কয়েকবার জেলে গেছি, তো ওইখানে হয়েছে কি আমি মানে ডাক্তারদের যেটা হয় আর কি, আমার কাছে ওই যে সমস্ত ওখানকার জেল যারা রক্ষী আছে, কারারক্ষী, তারপর জেলার সহকারী জেলার, এরা আমার কাছে চিকিৎসা নিতে আসতো, এবং আসামিরাও চিকিৎসা যখন শুনেছে বেতার ডাক্তার স্বাভাবিকভাবে ওইখানে এদেরকে চিকিৎসা দিতাম, এইভাবে সময় কাটতাম। এবং বিশেষ করে আমি যখন শিশু ওয়ার্ডে ডিভিশনে থাকতাম বাচ্চাদের সাথে কিন্তু আমার বেশ সময়, কারণ তারা খুব অসহায় অবস্থা ছিল, তাদের হিস্ট্রি নিতাম আমি, তুমি কেন এখানে এসেছো। ম্যাক্সিমাম আমি দেখতাম কি ইয়াবার ব্যাপারে তাদেরকে ব্যবহার করা হয়েছে। ম্যাক্সিমাম ওইখানে দেখতাম স্কেবিস রোগ, চর্মরোগ, চুলকানি, তো বাট ওইখানে কিন্তু তেমন ভালো ওষুধও নেই এবং খাবার মানও কিন্তু ভালো না। তা আমি এখন যারা দায়িত্বে যারা যাচ্ছে তাদেরকে বলছি বারবার, অন্ততপক্ষে খাবার মানটা ভালো করতে। খুব অসহায় অবস্থা তারা দিন যাপন করছে। একটা রুমে আপনি ধরেন 30-40 জনের ধারণ ক্ষমতা, সেখানে যদি 150-200 জন রাখা হয় এবং সেটাকে বলে ইলিশ ফাইল, ইলিশের মতো তারা থাকে, ইলিশ মাছ যেভাবে একটার সাথে একটা লেগে থাকে সেটাই ভাবে খুব অসহায়। আমি একটু অন্য প্রসঙ্গে একটু যেতে চাই। আসলে অনেক আপনি ভারাক্রান্ত হয়ে যাচ্ছিলেন, অনেক আনন্দের মুহূর্ত থেকে আমরা অনেক কঠিন সময় চলে গেলাম। আপনি আপনার তার জবানিতে কিছু কথা বলছিলেন। আমি একবার আপনার বাবার কথা বলছিলেন, আপনার বাবা লাল গরু সাদা গরু পছন্দ করতেন। আপনার কিছু পছন্দের জিনিস শুনতে চাই। আপনার কি পছন্দ? ধরেন আপনি তো কোরবানি দিয়েছেন, আমি তো এখন আপনার কোন কালার পছন্দ? স্বাভাবিক সাদা অথবা লাল, এই টাইপেরই প্রিয় আমার। আচ্ছা, আপনার ধরেন ফুল যদি বলি, আপনার প্রিয় ফুল? গোলাপ। নিশ্চয়ই অনেক রোমান্টিক একটি ফুল। আপনার খাবারের মধ্যে ধরেন প্রিয় খাবার যদি বলি? খাবার আসলে আমার হয়েছে কি, আমার তেমন একটা যে সবাই খেতে চায় না এই খাবারে, আমার যে কোনো একটা হলেই হয়। মানে আমার ওইরকম খাবারের প্রতি আই এম নট চুজি। আপনার স্বাস্থ্য দেখে মনে হয় যে আপনি সচেতন। আমি মানে না আমি তো খাই, বাট অনেকে মনে করে আমি তো খাই না, আমি কিন্তু ঠিকই খাই। আমি সব জায়গায় যাই খাই, এবং এরকম না যে আমাকে একদম, বরঞ্চ আমার 5 স্টার 3 স্টার হোটেলের খাওয়াগুলো কেমন যেন ভালো লাগে না। আমি প্রিয় কয়েকটা জিনিস একটু শুনতে চাই। যেমন আপনি খেলতেন, ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন, প্রিয় খেলোয়াড় যদি বলি? যদি বললাম ফুটবল, এরপরে গিয়ে ক্রিকেটের প্রতি আসক্তি হয়ে গেছিলাম, এবং ক্রিকেট আসলে আমি প্রচুর খেলেছি। এবং ক্রিকেটে বাংলাদেশে আসলে ছোটোকালে ভালো লাগতো, ইউসুফ বাবুর খেলা ভালো লাগতো, একটু হার্ড হিটিং ব্যাটসম্যান ছিল। হ্যাঁ, এরপরে গিয়ে ভালো লাগতো আমাদের এই যে আশরাফুল খুব হলো, তার খেলাটা খুব চমৎকার। পরে গিয়ে এই প্রজন্মের এখন যারা এই প্রজন্মের তামিম ইকবালের চট্টগ্রামের ছেলে তামিম, এবং পরে গিয়ে একটা অলরাউন্ডার আব্দুর রাজ্জাক, সে খুব ভালো খেলে। আর ফুটবলার হিসেবে দেশি বিদেশে? ফুটবলার হিসেবে আমি আসলে ছোটকাল থেকে ব্রাজিলের সাপোর্টার ছিলাম। ব্রাজিলের আমি ওই সময় ভালো লাগতো, ওই সময় সক্রেটিসের খেলা খুব ভালো লাগতো এক সময়। পরে গিয়ে রোনালদিনহোর খেলাটা খুব ভালো লাগতো ব্রাজিলে। তখন কাকারা খেলতো, খুব ভালো ছিল। কাকা খেলতো না, কাকার চাইতে রোনালদিনহো বল নিয়ে যে ঘুরে ড্রিবলিং করতো, এর খেলা ভালো লাগতো। ক্রিকেট নিয়ে স্মৃতি হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের যে বিজয় জিম্বাবুয়ের বিরুদ্ধে, ওইটাতে আমি স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসেবে দায়িত্বে ছিলাম, এবং ওটাই ছিল আমাদের যে চট্টগ্রামের ইমার্জেন্সি স্টেডিয়ামে আছে, ওটার লাস্ট খেলা ছিল, ওটা লাস্ট ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটা বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, এবং হাবিবুল বাশার সুমন ছিল ক্যাপ্টেন। পটল সাহেব তখন মন্ত্রী ছিলেন, স্পোর্টস মিনিস্টার ছিলেন পটল সাহেব। হ্যাঁ, তখন আরাফাত রহমান কোকো এটার দায়িত্বপ্রাপ্ত ক্রিকেট বোর্ডে ছিলেন, এবং উনি এই সাগরিক স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম করেছিল মুক্তিযোদ্ধার নামে। খুলনা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, যেটা আওয়ামী লীগ এসে শেখ নাসির স্টেডিয়াম করেছে। বগুড়াতে শহীদদের নামে চান্দু স্টেডিয়াম করেছে। কাজে এই যে আরাফাত রহমান কোকো যে মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে স্টেডিয়ামগুলো করেছে, সেগুলো আমাদের নিজের চোখের সামনে। কারণ আমি তখন যেহেতু স্পোর্টসের সাথে ছিলাম, আমি ওনাকে দেখেছি। অত্যন্ত সাদা মাটা, কখনো নিজকে বড় হিসাবে পরিচয় দিত না।
নর্মাল সবার সাথে বসতো, ভিআইপি হিসেবেও নিজকে জাহির করতো না। প্রিয় ব্যক্তিত্ব যদি বলি, প্রিয় মানুষকে? তো এটা আমার আম্মা। আমি বলবো যে এই যে আজকে যেটা আমি দাঁড়িয়ে আছি রাজনীতি এবং এই হিসাবে, সেটা ওনার অবদান যথেষ্ট। আমি যখন ছোটোকাল থেকে রাজনীতি করছিলাম, স্টুডেন্ট লাইফ থেকে, আমার আম্মা আসলে যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, কারণ ওই সময় খুব বেশি মারামারি হতো। আমার বাসায় 2 তলা আমি আর আমার ভাই থাকতাম, এখানে আরগুলি ফ্ল্যাটগুলো ভাড়া ছিল। তো আমার বাসায় কিন্তু ছেলেরা চলে আসতো এবং আমি না থাকলেও নিচতলায় আমার আম্মাকে তারা বলতো, খালাম্মা আমাদের জন্য খাওয়া পাঠান। সেই যে ছোট, এই আমি এটা বলছি এখনকার কথা না, 87 সাল থেকে বলছি। উনি এখনো পর্যন্ত যে আপ্যায়ন যে শুরু করেছে 87 সালে আমার নেতাকর্মীদেরকে, সে আপ্যায়ন কিন্তু এখনও করছে এবং আমি মনে করি উনি আমার জন্য একটা বিশাল অ্যাসেট। আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা ওনাকে হায়াত দিক, এবং উনি এখনও যে মানুষকে সেবা করে যাচ্ছে কর্ডিয়ালি, আন্তরিকতার সাথে, এটা আসলে কখনো সম্ভব না এই বয়সে এসে। ওনার বয়স এখন প্রায় 76, 77 হবে, 78 হবে, কিন্তু এই বয়সে সেই যে 39 বছর আগে থেকে যে সেবা করে যাচ্ছেন আমাদের দলীয় নেতাকর্মীদের, আত্মীয় স্বজনদের, এখনও কিন্তু করে যাচ্ছে। কারণ এখন আমার এখানে আরও বেশি, কারণ আত্মীয় স্বজনও আসছে, অন্যান্য মানুষজন, উনি কিন্তু তাদেরকে আপ্যায়ন করেছে। সো দ্যাট আমি মনে করি যে আসলে উনি যথেষ্ট আমার জন্য, আমার জীবনে ওনার অবদান, এবং এটা কখনো অনস্বীকার্য। নিশ্চয়ই আপনার আম্মার জন্য আমাদের শুভকামনা থাকলো। পৃথিবীর সমস্ত সন্তানদের পক্ষ থেকে আপনার মাকে এবং সমস্ত মাকে আমরা অভিবাদন জানাচ্ছি। আমি শেষ কথাটুকু শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা পবিত্র ঈদুল আজহা পালন করলাম। আমি নগরবাসীকে আপনি সর্বশেষ কথাগুলো শুনিয়ে ছোট করে আমরা বিদায় নিতে চাই, যে পবিত্র ঈদ। নগরবাসীকে এটাই বলবো, বারবার আমি যে কথাটা বলছি, যে শহরটা শুধু আমার একার শহর নয়, এই শহরটা আমাদের সবার শহর। যে কথাটা একটু আগে বলেছি, শহরের প্রতি ভালোবাসা থাকতে হবে। যখনই আমরা শহরের প্রতি ভালোবাসা আমাদের বাড়বে, শহরকে ভালোবাসতে পারবো, তাহলে এই শহরকে আমরা একটা প্রকৃতপক্ষে একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি এবং একটা সেফ সিটিতে আমরা পরিণত করতে পারবো। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় মেয়র, আমাদের আজকে রাজকাব্যে অনেক সময় দিয়েছেন। আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম নগরপিতা চট্টগ্রামের নন্দিত একজন চিকিৎসক ডাক্তার সাদাতের সঙ্গে। আমাদের রাজকাব্য এখানে শেষ করতে চাই। আগামী দিনে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো রাজকীয় অতিথির সঙ্গে কথা হবে, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। যেতে যেতে বলতে চাই, আমরা চাই একটি বৈষম্যহীন ন্যায্যতার বাংলাদেশ। আমরা চাই দায় এবং দরদের একটি সমাজ। আল্লাহ হাফেজ।